বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ মেডিকেল এবং ডেন্টালের জন্য অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি কেমিস্ট্রি সম্পর্কে সেই আলোচনা আমরা আজকে ভিডিওটি ধারণ করছি। আজ রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন রকমের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায় থেকে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় বেশি পরিমাণে প্রশ্ন আসে, তাই আজকের এই আলোচনাটা আমরা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সম্পর্কে রেখেছি। আজকের এই প্রশ্নগুলো তোমরা যদি যথাযথভাবে অনুসরণ করো তাহলে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকটা সহায়ক হবে। চলো আজকে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটা রেখেছি ক্ষার ধাতুসমূহের সক্রিয়তার ক্রম। ক্ষার ধাতুসমূহের সক্রিয়তার ক্রম হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম পর্যন্ত বৃদ্ধি পায়। আদর্শ মৌল বলা হয় দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলসমূহকে। দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর মধ্যে হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ও ফ্লোরিন। এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলো হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। কর্ণ সম্পর্ক থাকে বোরন, সিলিকনের মধ্যে। ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলোর সংখ্যা হলো 15টি করে। ল্যান্থেনাইটের 15টি এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো হচ্ছে 15টি। ল্যান্থেনাইট সিরিজের মৌলগুলো শুরু হয়েছে ল্যান্থেনাম 57 থেকে লুটিশিয়াম 71 পর্যন্ত, আর অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো হচ্ছে অ্যাক্টিনিয়াম 89 থেকে লরেনশিয়াম 103 পর্যন্ত। আকরিক সৃষ্টিকারী মৌলগুলো বা চালকোজেন মৌল বলা হয় গ্রুপ 16 মৌলগুলো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা পরীক্ষায় অনেকবার এসেছে এবং ওটা আমরা ভালো করে এক্সারসাইজ করব। নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে এস ব্লকের, এবং এস ব্লকের মধ্যে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান করে শুধুমাত্র হিলিয়াম, এবং পি ব্লকের মৌলগুলোর মধ্যে হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন এবং ওজি। পঞ্চম শক্তি স্তরের জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করার ক্ষমতা হলো 32। এস ব্লকের বিভিন্ন রকমের মৌল রয়েছে। এস ব্লকের মৌলের সংখ্যা হলো 14টি, পি ব্লকের হলো 36টি, ডি ব্লকের হলো 41টি এবং এ ব্লকের মৌলের সংখ্যা হলো 27টি। আর্সেনিক এর যোজ্যতা ইলেকট্রন রয়েছে 5। অধাতুকে স্থান দেওয়া হয়েছে পি ব্লকে। অবস্থান্তর মৌলসমূহের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রনীয় কাঠামো n-1 d 1 to 9, মানে যাদের স্থিতিশীল আয়নে ডি অরবিটালে আংশিকভাবে পূর্ণ থাকে। রঙিন যৌগ গঠন করে, প্রবণ ও বিজারণ ধর্ম রয়েছে, পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়। 12 নম্বর এমসিকিউ হলো রঙিন যৌগ গঠন করে কোন কোন যৌগ? তার মধ্যে হচ্ছে নিকেল আয়ন এবং মার্কিউরিক আয়ন। সর্বাপেক্ষা নমনীয় ধাতু এবং সক্রিয়তার সবচেয়ে কম ধাতুটি হচ্ছে গোল্ড। মুদ্রা ধাতু হচ্ছে কপার, সিলভার, গোল্ড। অভিজাত বা মূল্যবান ধাতু হচ্ছে সিলভার, প্লাটিনাম, গোল্ড। সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 157 পিকোমিটার। সালফারের পারমাণবিক ব্যাসার্ধ হলো 104 পিকোমিটার এবং ব্যাসার্ধের ক্রম হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন এবং নিয়ন। এই ক্রমটা খুবই ইম্পর্টেন্ট এবং যেহেতু ব্যাসার্ধের ক্রম পরীক্ষা খুবই আসে এবং কার ব্যাসার্ধ কত আমরা এখানে গুরুত্বপূর্ণ যে মৌলগুলোর জন্য যে ব্যাসার্ধটা দরকার সেটা আমরা এখানে দিয়েছি। সোডিয়ামের গলনাঙ্ক হলো 801 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে গলনাঙ্কের একটা ক্রম রয়েছে খুবই ইম্পর্টেন্ট: ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড এবং ক্যালসিয়াম আয়োডাইড। স্ফুটনাঙ্ক সবচেয়ে কম হলো মিথানলের এবং সবচেয়ে বেশি হচ্ছে অ্যামোনিয়া। দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান এর ক্রম কোনটি? সেটা হচ্ছে পটাশিয়ামের তুলনায় সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। এরপরের এমসিকিউটা রয়েছে ইলেকট্রন আসক্তির ক্রম হচ্ছে, এখানে আমাদের একটি ব্যতিক্রম রয়েছে, যেহেতু ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। তারপর হচ্ছে ব্রোমিন এবং আয়োডিন। জারণ ক্ষমতার ক্রম হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। খেয়াল রাখতে হবে যে জারণ ক্ষমতার ক্রম হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় হলো কার্বন ডাইঅক্সাইড। প্রশম অক্সাইড গঠন করে হচ্ছে গ্রুপ 12 এবং 13 মৌল। তীব্র জারণধর্মী অক্সাইড হচ্ছে সোডিয়াম অক্সাইড। হাইড্রোথিলিক অ্যাসিডের তীব্রতার ক্রম হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন আয়োডাইড। কোন দিক থেকে এই হাইড্রো অ্যাসিডগুলোর তীব্রতার ক্রম বৃদ্ধি পায়? ক্ষারের সক্রিয়তার ক্রম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কোন লবণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফার তৈরি করে, অর্থাৎ সোডিয়াম আয়োডাইড? খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। পানিতে দ্রবণীয় হয় সোডিয়াম সালফেট, লেড নাইট্রেট, এবং অদ্রবণীয় হলো বেরিয়াম সালফেট, লেড সালফেট
লেড সালফাইড, ক্যালসিয়াম কার্বনেট এবং জিঙ্ক কার্বনেট হচ্ছে পানিতে অদ্রবণীয়। অষ্টক সম্প্রসারণ যৌগ হচ্ছে ফসফরাস, পেন্টাক্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড এবং IF7। এবং সংকুচিত যৌগগুলোর মধ্যে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড এবং সমযোজী যৌগ হচ্ছে অ্যামোনিয়া, পানি, সিলিকন ডাইঅক্সাইড। আয়নিক অক্সাইড গঠন করা হচ্ছে সোডিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ফেরাস অক্সাইড। অ্যামোনিয়া, বোরন ট্রাইফ্লোরাইডের মধ্যে বন্ধন রয়েছে সমযোজী এবং সন্নিবেশ। অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে 3 ধরনের বন্ধন থাকে, সেটা হচ্ছে আয়নিক, সমযোজী এবং সন্নিবেশ। এরপরে বিভিন্ন যৌগ রয়েছে, সেই যৌগগুলোর মধ্যে কতগুলো সিগমা এবং পাই বন্ধন রয়েছে সেগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ দিয়েছি যে এগুলোর ভিতরে পরীক্ষা আসতে পারে। যেমন ইথাইন অণুতে 2টি পাই এবং একটি সিগমা বন্ধন রয়েছে। এখানে আমরা একটা যৌগ দিয়েছি, সেই যৌগটা হচ্ছে বিউট 3 in 1L। এই যৌগের মধ্যে 10টি সিগমা এবং 2টি পাই বন্ধন রয়েছে। এবং প্রপ 2 in 1L এ 7টি সিগমা এবং 2টি পাই বন্ধন রয়েছে। সাইক্লোহেক্সাননের 17টা সিগমা বন্ধন রয়েছে, এখানে কোনো পাই বন্ধন নেই। গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে, কারণ হচ্ছে গ্রাফাইটের মধ্যে কার্বন পরমাণু sp2 সংকরিত হয়। দ্রাব্যতার সঠিক ক্রম হচ্ছে বেরিলিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট এবং বেরিয়াম সালফেট। তুতে কত তাপমাত্রায় সাদা অনার্দ্র সালফেটে পরিণত হয়, সেটা হলো 260°C। খুবই ইম্পর্টেন্ট, তুতে মানে কপার সালফেট 5 অণু পানি। এইখান থেকে কত তাপমাত্রা দিলে সেটা সাদা অনার্দ্র কপার সালফেটে পরিণত হবে, সেটা হলো 260°C। আন্তঃআণবিক বল নির্ভর করে হচ্ছে মেরু প্রবণতা নিয়ামক রয়েছে, তার উপর নির্ভর করে। প্যারাম্যাগনেটিক বিভিন্ন রকমের আয়ন রয়েছে। ডায়াম্যাগনেটিক সেটা হচ্ছে টেট্রামিন, কিউপিক আয়ন হচ্ছে প্যারাম্যাগনেটিক আয়ন, ডায়াম্যাগনেটিক আয়ন হচ্ছে টেট্রামিন, জিঙ্ক আয়ন, ডায়ামিন, সিলভার আয়ন এবং ডায়াম্যাগনেটিক আরও আয়ন রয়েছে হচ্ছে টাইটেনিয়াম, তারপর সিলিকন, জিঙ্ক আয়ন এবং স্ক্যান্ডিয়াম আয়নগুলো। প্যারাম্যাগনেটিক আয়ন হচ্ছে টেলুরিয়াম আয়ন। ফেরোম্যাগনেটিক হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে Fe2+ অর্থাৎ ফেরাস আয়ন। হাইড্রোজেন বন্ধন রয়েছে হচ্ছে ইথানল, পানি, এমিন বা মিথাইল এমিন, তারপর রয়েছে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, প্যারা নাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল, ফেনল, স্যালিসাইলিক অ্যাসিড। এগুলোর মধ্যে আমাদের হাইড্রোজেন বন্ধন রয়েছে। হাইড্রোজেন বন্ধন নেই এমন অনেক যৌগ রয়েছে, সেই যৌগগুলো কি? যেমন মিথাইল ফ্লোরাইড, ইথানেল, মিথানেল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে হাইড্রোজেন বন্ধন নেই কোনগুলো যৌগের মধ্যে। পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাসীয় হয়, তার কারণ কি? এর কারণ হলো হাইড্রোজেন বন্ধন রয়েছে এবং তড়িৎ ঋণাত্মকতার মান। অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন রয়েছে অর্থোনাইট্রোফেনল, স্যালিসাইলিক অ্যাসিড এবং 2-ক্লোরোফেনল অর্থাৎ ক্লোরোফেনলের মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন রয়েছে। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন যখন গঠন করে সেটা হচ্ছে দুটি পোলারীয় যৌগ অর্থাৎ প্যারানাইট্রোফেনল, পানি, হাইড্রোজেন ফ্লোরাইড, ইথানোয়িক অ্যাসিড, মিথানল। ডাইমার গঠন করে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সমযোজী বন্ধনের প্রকৃতির ক্রম হচ্ছে বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এবং স্ট্রনশিয়াম কার্বনেট। পোলারিয়নের ক্রম হচ্ছে বেরিলিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন এবং স্ট্রনশিয়াম আয়ন। দ্রাব্যতার সঠিক ক্রম হচ্ছে সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইড। তাপীয় বিয়োজনের ক্রম হচ্ছে বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এবং স্ট্রনশিয়াম কার্বনেট। বৃদ্ধি দেখানো হয়েছে, কখনো হ্রাস দেখানো হয়েছে, ক্রমটা তোমরা ভালোভাবে দেখে নিবে। গলনাঙ্কের সঠিক ক্রম হচ্ছে বেরিলিয়াম আয়ন, স্ট্রনশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং বেরিলিয়াম আয়ন। এবং গলনাঙ্কের আরেকটা ক্রম রয়েছে যখন আমাদের হ্যালোজেন টাইপের গ্রুপের মৌলগুলো রয়েছে ফ্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন এবং আয়োডাইড আয়ন। NO অণুর বন্ধন ক্রম হচ্ছে 2.5। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ যে বন্ধন ক্রম নির্ণয় করা পরীক্ষায় আসে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ এর টপিকস হলো সংকরণ বা হাইব্রিডাইজেশন থেকে প্রায় প্রতি বছরই একটা না একটা প্রশ্ন থাকেই। SP3 মুক্তজোড় ইলেকট্রন নেই এমন অনেক যৌগ রয়েছে, সেই যৌগগুলোর মধ্যে SP3 সংকরণ হতে পারে। যেমন মিথেন, ইথেন, কার্বন টেট্রাক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, ফসফরাস অক্সিক্লোরাইড, সিলিকন টেট্রাহাইড্রেট, অ্যামোনিয়াম আয়ন, বোরন টেট্রাফ্লোরাইড আয়ন, বোরন টেট্রাক্লোরাইড আয়ন, টেট্রাকার্বনিল আয়ন, টেট্রামিন, জিঙ্ক আয়ন এবং এদের বন্ধনক্রমে মান হলো 109.5।
ডিগ্রি এবং এর আকৃতি হবে চতুস্তলকীয়। এবং sp3 কিন্তু একজোড়া মুক্তজোড় রয়েছে এমন অনেক যৌগ রয়েছে, সেগুলো হচ্ছে অ্যামোনিয়া, ফসফিন, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড। এদের মধ্যে একটি মুক্তজোড় ইলেকট্রন রয়েছে কিন্তু sp3। এবং যাদের মধ্যে এই মুক্তজোড় ইলেকট্রন এক জোড়া রয়েছে তাদের মধ্যে বিভিন্ন রকমের বিকর্ষণের ফলে অণুর আকৃতি কিছুটা চেপে গিয়ে বন্ধন কোণের পরিমাণ হ্রাস পায়। যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ধন কোণের পরিমাণ হ্রাস পেয়ে 107 ডিগ্রি হয় এবং আকৃতি হয় ত্রিকোণীয় পিরামিড, এবং ফসফিনের মধ্যে হয় 94 ডিগ্রি এবং আকৃতি পিরামিডীয়। ফসফরাস ট্রাইক্লোরাইডের মধ্যে হলো 100 ডিগ্রি পিরামিডীয়, এবং নাইট্রোজেন ট্রাইফ্লোরাইডের মধ্যে হচ্ছে 102.5 ডিগ্রি এবং আকৃতি হচ্ছে পিরামিডীয়। sp3 কিন্তু দুই জোড়া মুক্তজোড় রয়েছে এমন অনেক যৌগ রয়েছে, সেগুলো হচ্ছে পানির মধ্যে অক্সিজেন পরমাণুতে দুই জোড়া মুক্তজোড় রয়েছে, এবং হাইড্রোজেন সালফাইডে সালফার পরমাণুতে দুই জোড়া মুক্তজোড় রয়েছে। এবং এদের মধ্যে দেখা যায় বন্ধন কোণের পরিমাণ হ্রাস পেয়ে 104.5 ডিগ্রি হয়, তখন পানির অণুর আকৃতি হয় কৌণিক অথবা ভি আকৃতির। এবং সালফার ডাইক্লোরাইডের মধ্যে অথবা হাইড্রোজেন সালফাইডের মধ্যে দুই জোড়া মুক্তজোড় রয়েছে, এদের বন্ধন কোণের পরিমাণ হ্রাস পেয়ে 92.2 ডিগ্রি হয় এবং আকৃতি হয় কৌণিক এবং ভি আকৃতির। এছাড়াও sp2 অণুর মধ্যে বন্ধন কোণের মান হলো 120 ডিগ্রি এবং ত্রিকোণীয় বা ত্রিভুজীয় হয়। সেগুলা যৌগের উদাহরণ হলো বোরন ট্রাইক্লোরাইড, ইথিলিন, বেনজিন, গ্রাফাইট। sp সংকরণ গঠন করে হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বন্ধন কোণের মান 180 ডিগ্রি বন্ধন কোণের মান, এবং আকৃতি হয় সরলরৈখিক। বেরিলিয়াম ক্লোরাইড, ইথাইন, কার্বন ডাইঅক্সাইড, ডায়ামিন, সিলভার আয়ন। sp2d এর বন্ধন কোণের মান হল 90 ডিগ্রি, আকৃতি হয় সমতুল্য বর্গাকৃতির, এবং টেট্রামিন কিউপিক আয়ন। এই আকৃতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। sp3d এর বন্ধন কোণ দুই ধরনের হয়ে থাকে, 90 ডিগ্রি ও 120 ডিগ্রি, এবং এদের কোণের মান হয় ত্রিকোণীয় দ্বিপিরামিড। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ফসফরাস পেন্টাক্লোরাইড এবং পেন্টাকার্বনিল আয়রন টাইপের যৌগ। sp3d2 এর বন্ধন কোণের মান হবে 90 ডিগ্রি এবং আকৃতি হয় অষ্টতলকীয়। সালফার হেক্সাফ্লোরাইড, হেক্সাসায়ানোফেরেট আয়ন, হেক্সা ফেরিসায়ানাইড আয়ন এবং হেক্সা ফ্লোরাইড আয়রন আয়ন। এই যৌগগুলোর মধ্যে যে বন্ধন কোণের মান হয় সেগুলো অবশ্যই আমরা ভালোভাবে দেখে নিব। এরপরে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে কিভাবে আমরা এই সংকরণটা গঠন করতে পারি, তার সূত্র, এবং আরও কিছু যৌগ রয়েছে সংকরণের জন্য। sp3d3 এর মধ্যে আকৃতি হবে পঞ্চকোণীয় দ্বিপিরামিড, এবং দুই ধরনের বন্ধন কোণের মান হয় 72 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এবং সবচেয়ে উল্লেখযোগ্য একটা উদাহরণ রয়েছে, সেটা হচ্ছে IF7। এছাড়াও সংকরণ গঠন করার সময় দেখা যায় যখন কার্বন কার্বন একক বন্ধন হয় তখন তার মধ্যে sp3 সংকরণ হয়, এবং কার্বন কার্বন যখন দ্বিবন্ধন হয় তখন হবে sp2, এবং কার্বন কার্বন দ্বিবন্ধন টাইপের যত যৌগ হবে সেগুলো হচ্ছে sp সংকরিত। সেজন্য এই সংকরণ নির্ণয় করার জন্য আমরা একটা সূত্রের সাহায্য নিতে পারি, এবং আমরা যে সংকরণগুলো আগে দেখিয়েছি সেই সংকরণগুলো কিভাবে আমরা নির্ণয় করতে পারি তার জন্য একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে সংকরণ S = ½ b + x - c + a। আর মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে হবে হাইব্রিডাইজেশন H - x - d, অর্থাৎ H দ্বারা আমরা বোঝাচ্ছি হলো সংকরণ, B হলো যৌথ স্তরের ইলেকট্রনের সংখ্যা, X হলো একযোজী পরমাণুর সংখ্যা, কার্বন হলো ক্যাটায়নের উপর চার্জের সংখ্যা, A হলো অ্যানায়নের উপর চার্জের সংখ্যা, এবং L হলো লোন পেয়ার ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন প্রকাশ করছে, এবং D হলো দ্বিযোজী পরমাণুর সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে তৃতীয় অধ্যায় সম্পর্কে যে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করলাম, এগুলো যদি তুমি ভালোভাবে অ্যাক্সেস করে যাও তাহলে মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষার জন্য তোমাদের জন্য অনেক সহায়ক হবে। এই চ্যানেলে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে, সেগুলো যদি ভিজিট করো তাহলে অন্যান্য অধ্যায় সম্পর্কেও তুমি ভিডিও পেয়ে যাবে। আশা করি তোমরা এই চ্যানেলটির সাথেই থাকবে, এবং আরও যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়া আছে মেডিকেল এবং অ্যাডমিশনের জন্য সেগুলো তোমরা ভালোভাবে এক্সারসাইজ করবে। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। ভিডিওটি অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং যারা এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো এবং সুস্থ থাকো সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।